সর্বশেষ বিজনেস ট্যুর করে আসলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। প্রায় 50 জন ভাই বোনকে নিয়ে 2 দিন 3 রাতের এই ট্যুরে আমরা ঘুরেছি সাজেক ইউনিয়ন, কংলাক পাহাড় এবং আলুটিলা সহ খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানে। এই দারুণ অ্যাডভেঞ্চার ট্যুরের অভিজ্ঞতাই শেয়ার করব আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে করে রওনা করি। বরাবরই কলিগদের সাথে ট্যুরগুলোতে বাসে প্রচুর এনজয় হয়। সো চলতে চলতে আমাদের বাস কুমিল্লাতে বিরতিতে থামে। দেন সেখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা লং ড্রাইভ শুরু করি আমাদের গন্তব্যের দিকে। বাস থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে আসি খাগড়াছড়ির গ্রামের মধ্যে প্রকৃতিতে ঘেরা একটি হোটেলে। হোটেলটির নাম ছিল সেলফি রেস্টুরেন্ট। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি এবং মুরগির গোস্ত। এখানের মুরগির গোস্ত রান্না দেখে কোনো বোঝার উপায় নেই এটা যে মুরগির, খেয়েই বুঝতে হবে। সো আমরা আমাদের জায়গা থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার চলে আসি স্থানীয় চাঁদের গাড়ি। এটাতে করে আমরা মূলত সাজেক যাব। সাজেকের রাস্তাটা যেহেতু সরু পথ, এখানে বাস চলার কোনো উপায় নেই। সেক্ষেত্রে আমাদেরকে চাঁদের গাড়ি অথবা সিএনজিতে করে যেতে হতো। আমরা যেহেতু অনেক লোক ছিলাম, আমরা চাঁদের গাড়িটাই বেছে নিয়েছি। সাজেক ট্যুরের 70% মজাই হচ্ছে চাঁদের গাড়ির জার্নিতে। আপনি যখন আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে থাকবেন পাহাড়ের, আপনার মনে হবে একটা সময় যে আপনি মেঘের ভিতরে চলে যাচ্ছেন। সো এখানে বেস্ট একটা অ্যাডভেঞ্চার পাবেন। আর যেমনভাবে এই চাঁদের গাড়ির জার্নিটা মজা, সেমভাবে চাঁদের গাড়ির কস্টিংটাও কিন্তু অনেক বেশি। আপনার সাজেক ট্যুরের যে বাজেট থাকবে এর মধ্যে 70% বাজেটই কিন্তু এটাতে চলে যাবে। সাজেকে ঢুকার পথে আর্মিরা 2টা স্কোয়াডে গাড়ি ছাড়া, একটা সকাল 10টা, একটা দুপুর 2টায়। 10টার স্কোয়াড কেউ মিস করলে তাকে অবশ্যই 2টায় যেতে হবে। সো আমাদের সকাল 10টার স্কোয়াডটা ধরাটা খুব চ্যালেঞ্জিং ছিল। তারপরেও আমাদের যিনি চাঁদের গাড়ির ড্রাইভার ছিলেন, ওনার ড্রাইভিং অভিজ্ঞতার মাধ্যমে খুব দ্রুতই আমাদেরকে আর্মির যে চেকপোস্ট আছে সেখানে নিয়ে আসেন। সো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ বিরতি পাই। এখানে পাহাড়িরা বিভিন্ন দোকান দিয়ে রেখেছে, যেখানে তারা হচ্ছে বিভিন্ন পাহাড়ি খাবার বিক্রি করতেছিল, যেমন নারকেল, কলা, আমড়া, আরও বিভিন্ন পাহাড়ি খাবার। তো সেখান থেকে আমরা নিয়েছিলাম। সো এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও আমাদের যখন স্কোয়াড টাইম হয়, আমরা গাড়িতে উঠে আমরা আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। সাজেকে নামার পর ভিউটা ছিল এমন। এখন বৃষ্টির সময় থাকায় মেঘ ছিল একেবারে হাতের নাগালে, এর জন্য সাজেকের আসল ফিলিংসটা পাচ্ছিলাম। গত প্রায় 16 ঘন্টা জার্নিতে আমরা ছিলাম খুবই ক্লান্ত, তাই আমরা কটেজ নিয়ে নেই দ্রুত। সাজেকের কটেজগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো কাঠের হয়ে থাকে, বাট রিসেন্টলি আগুন লাগার পর কিছু ইট সিমেন্টের কটেজও দেখলাম তৈরি হচ্ছে। সো আমাদের কটেজটা ছিল একেবারে ভিউ সাইড, অর্থাৎ এখান থেকে খুব সুন্দরভাবে আকাশের ভিউটা দেখা যাচ্ছিল। সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল সকালবেলার ভিউটা নেওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তী দিন আসলে আমরা কি মেঘ ধরতে পারি কিনা। ফ্রেশ হয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিই জুম্মবি রেস্টুরেন্টে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কংলাক পাহাড়, তবে তার পূর্বে আমরা হেলিপ্যাডে একটি গ্রুপ ফটো তুলতে চেয়েছিলাম। এর জন্য আমরা সবাই এখানে চলে আসি এবং গ্রুপ ফটো শেষে আমরা কিন্তু চলে যাই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে সিএনজি দিয়ে। সো কংলাক পাহাড়ের রাস্তাটাও ছিল সাজেকে আসার মতো খুবই ভয়ঙ্কর, তবে এখান থেকে যে ভিউটা পাচ্ছিলাম অসাধারণ। বাংলাদেশের সবচেয়ে উচ্চতর পাহাড় কংলাক পাহাড়ে যাচ্ছি। বিকেলের সময় ছিল এবং কিছুটা বৃষ্টি হচ্ছিল। আমাদেরকে আবার এখান থেকে সন্ধ্যার আগে ব্যাক করতে হবে। এখানেই সিএনজি আমাদেরকে নামিয়ে দেয়, এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি। এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবার মনে হচ্ছে 1800 ফুট উপরে আছে। কংলাকে ওঠার রাস্তায় এভাবে পাথর টাইপ সিঁড়ি ছিল, এটা কিছুটা সীতাকুণ্ডের ফিল দিচ্ছিল। ফাইনালি আমরা চলে আসলাম কংলাক পাহাড়ে। এখানে আসলে প্রচুর পাহাড়ি কুকুর দেখতে পারবেন, যেগুলো খুবই কিউট। মানুষ এগুলোর সাথে ছবি তোলে। কংলাক পাহাড় সাজেক ভ্যালির অন্যতম দর্শনীয় স্থান। এখান থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায় এবং এখানকার সৌন্দর্যের কারণে ভ্রমণ প্রেমীদের কাছে এই পাহাড়টি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ি ট্যুরগুলোতে আদিবাসীদের বিভিন্ন সংস্কৃতি দেখা যায়, তাদের হাতের তৈরি কাপড়, বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র। তো আমরা কয়েকজন পানির পাত্র নিয়ে নিয়েছি, যেখানে চাইলে আপনি আপনার নাম লিখে নিতে পারেন। ছবি তোলার শেষে এবার আমরা কংলাক থেকে বিদায় নেব, কিন্তু মন চাচ্ছিল না এত সুন্দর ভিউ রেখে যেতে, তবে আমাদেরকে তো যেতেই হবে। রাতের সাজেক ছিল অসাধারণ। যারাই সাজেক ট্যুরে এসেছেন তাদের অবশ্যই এই অনুভূতি হয়েছে, আরও কয়েকটা দিন যদি থেকে যেতে পারতাম।
রাত হলে আপনি শপিং করার জন্য বিভিন্ন দোকান পেয়ে যাবেন, যেখানে আপনি আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন জিনিস কিনতে পারবেন। এছাড়াও গানার আড্ডা তো আছেই, পাশাপাশি বিভিন্ন হোটেলের রাতের খাবার রান্না হচ্ছে, যেখানে দেখতে পারবেন স্পেশালি বারবিকিউ, পাশাপাশি হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি, যেটা কিনা লাইভ রান্না হচ্ছে। সো এই দৃশ্যগুলো কিন্তু রাতের বেলা উপভোগ করতে পারবেন। আমাদের রাতের মেনুতে ছিল ব্যাম্বো বিরিয়ানি, সবাই খুবই এক্সাইটেড ছিল। বাঁশের মধ্যে করে বিরিয়ানি প্রথম অনেকেই খাচ্ছে। বিরিয়ানির স্বাদটা ছিল টপ নচ, অনেক সুস্বাদু। তবে আমার একটা প্রশ্ন রয়ে গেল, বাঁশের মধ্যে বিরিয়ানিটা তো ঝরঝরা হয় কিভাবে? রাতের খাবার শেষে সবাই যে যার মতো করে কটেজে চলে যায়, তবে আমি বাহিরেই ছিলাম, রাতের সাজেক উপভোগ করছিলাম। সত্যিকার অর্থে সাজেকে আসলে বোঝা যায় যে সৃষ্টিকর্তার সৃষ্টি কত চমৎকার। এই রাতের বেলা আপনার মনে হবে যে মেঘ আপনার নিচে, আপনি মেঘের উপরে আছেন। সো এই চমৎকার দৃশ্যটা কিন্তু সাজেকে আসলে উপভোগ করতে পারবেন। সাজেকের সকালের দৃশ্য, এই দৃশ্যটা দেখার জন্য 2 দিন অপেক্ষা ছিলাম। প্ল্যান করেই ঘুমিয়েছি, কিন্তু সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ যে ওয়েদার, মাত্র 23 ডিগ্রি সেলসিয়াসে ঘুমিয়েছি। সো খুবই ভারী একটা ঘুম হয়েছে। তারপর যথেষ্ট মেঘ ছিল, কারণ আমরা যখন এসেছি প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মেঘটাও ছিল হাতের নাগালে। সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরও বের হয়েছি, কারণ আমাদেরকে ঘুরতে হবে এখন লুসাইগ্রাম। আমাদের আবার সকাল 10টায় কটেজ চেক আউট করতে হবে। সো তার আগে আমাদেরকে লুসাইগ্রাম এবং সকালের ব্রেকফাস্টটা সেরে এখান থেকে চলে যেতে হবে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা চলে আসি লুসাইগ্রাম। এখানে এন্ট্রি ফি ছিল 30 টাকা, এবং এখানে একটা স্পেশাল পোশাক আছে, সো এই পোশাকটা ভাড়া নিতে হয়। এখানে পোশাক ফি ছিল 100 টাকা। সো আমরা টিকিট কেটে পোশাক পরে আমরা প্রবেশ করি লুসাইগ্রামে। লুসাইগ্রামে প্রবেশ করার পর এখানে আদিবাসীদের বিভিন্ন নিদর্শন দেখা যায়, তাদের তৈরি বিভিন্ন মূর্তি, বিভিন্ন জিনিসপত্র। তবে আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে দোকানদার ছাড়া দোকান, যেখানে কোনো দোকানদার নেই, খাবার দেওয়া আছে, আপনার যেটা দরকার সেটা নিয়ে নেবেন, দাম দেওয়া আছে, দামটা এখানে রেখে দিলেই হবে। আদিবাসীদের এই ঐতিহ্যবাহী পোশাকে আমাদেরকে অদ্ভুত লাগছিল, তাই আমরা স্মৃতি রেখে দেওয়ার জন্য বিভিন্ন ভিডিও তৈরি করি। লুসাইগ্রাম থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসি সকালে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম খিচুড়ি এবং ডিম। সাজেক থেকে বিদায় নেওয়ার পূর্বে সাজেকের সবচেয়ে সুন্দরতম জায়গাটি দেখিয়ে দিই, সেটি হচ্ছে এই মসজিদ। এটা দূর থেকে দেখতে এত চমৎকার লাগে, তার থেকেও বড় বিষয় হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে মসজিদ পাওয়াই যায় না এবং আজানের শব্দও শোনা যায় না। বাট খুব রিসেন্টলি সাজেকের মধ্যে এই মসজিদটি তৈরি করা হয়েছে, এটার জন্য সাজেক ইউনিয়নের কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ জানাই। কটেজ চেক আউট করে আমরা সাজেক থেকে বিদায় নিয়ে আবারও আমরা বের হয়ে যাই চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে। এবার পাহাড় থেকে নামার পালা। ওঠার সময় সবার মধ্যে যে একটা টায়ার্ডনেস ছিল, এখন কিন্তু এটা নেই, সবাই অনেক বেশি উৎফুল্ল। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা খাগড়াছড়ি যাব এবং সেখানে আমরা আলু টিলা গুহাতে যাব এবং একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা ভিজিট করব যদি আমাদের সময় হাতে থাকে। খাগড়াছড়ি আসতে আসতে দুপুর হয়ে যায়। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আবারও সেই সেলফি রেস্টুরেন্টে চলে আসি। দুপুরে আমাদের বাংলা খাবারই ছিল, আমরা সবাই একসাথে দুপুরের খাবারটি শেষ করি। খাবার খেতে খেতে প্রবল বৃষ্টি শুরু হয়। আমাদের প্ল্যান ছিল আমরা খাবার খেয়ে আলু টিলের উদ্দেশ্যে রওনা দিব, তারপর ঝর্ণাতে যাব, কিন্তু বৃষ্টি এত বেশি যে আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে থাকতে হয়, যার কারণে আমাদের ঝর্ণার প্ল্যান ক্যান্সেল, আমরা আলু টিলাতে যাব। বৃষ্টি চলাকালীন অবস্থায় সময় কাটাতে অনেকেই গান গাচ্ছিলাম বা লুডো খেলছিলাম। ইতিমধ্যে আমাদের বাস চলে আসে, আমরা আলু টিলার উদ্দেশ্যে রওনা দেই। মাঝপথে পেয়ে যাই খাগড়াছড়ির ঐতিহ্যবাহী তাঁত বস্ত্র প্রদর্শনী ও কুটির শিল্প মেলা। সো আমরা এখানে নেমে মেলাটা একটু ভিজিট করি। এখানে কিছু মজার রাইড ছিল, প্লাস যারা সাজেক থেকে শপিং করতে পারেনি তাদের জন্য বেস্ট একটা সুযোগ। যাত্রাপথে এরকম নতুন কিছু এক্সপ্লোর করতে ভালোই লাগে। বৃষ্টি এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাকে উপেক্ষা করে আমরা চলে আসি আলুটিলা পর্যটন পার্ক। এই পর্যটন পার্কটি আমাদের জন্য ছিল নতুন একটি অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাই, যেখানে আমরা ছবি টবি তুলি, কিন্তু সামনে আমরা আরও একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাই, এটি ছিল আসল ঝুলন্ত ব্রিজ। তো আমাদের আলুটিলা পর্যটন পার্কের কেন্দ্রবিন্দু ছিল আলুটিলা গুহাটি। সো আমরা এরপরে এক্সপ্লোর করব আলুটিলা গুহা। গুহাতে আসার জন্য আমরা আরও একটু নিচে নামি। স্টিল বৃষ্টি পড়ছিল, এর মধ্যে সন্ধ্যা একেবারে হয়ে আসছিল। সো গুহাতে ঢোকার পথে আমাদেরকে সর্বপ্রথম একটি সিঁড়ি দিয়ে নামতে হয়। এই ট্যুরের সবচেয়ে রোমাঞ্চকর পার্ট ছিল এটি। গুহাতে ঢোকার পূর্বে একজন পাহাড়ি আমাদেরকে বলে তাবিজ নিয়ে ঢুকতে, অন্যথায় নাকি ভূতে ধরবে। সো আমাদের মধ্যে একটা ভয়ও কাজ করছিল। সো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকি, আস্তে আস্তে আরও অন্ধকার হতে থাকে। গুহাতে গিয়ে নাকি অনেকে হারিয়ে যায়, তাই আমাদের আজকের এক্সপিরিয়েন্স, আমরা গুহাতে যে রাস্তা দিয়ে যাব এটা দিয়ে বের হব না, আমরা একেবারে অন্য রাস্তা দিয়ে বের হব। আমাদের এই গুহা ভিজিটের জার্নিটি একটা মিউজিক ছাড়া একেবারে অসম্পূর্ণ, সুতরাং পরবর্তী জার্নিটা আপনারা ওই মিউজিকের সাথে উপভোগ করেন।
এরপর বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমাদের সাজেক ট্যুরটা এখানেই শেষ হয়। এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই বাসে করে। মাঝপথে যাত্রাবিরতিতে ফেনীতে থামে, সেখানে আমাদের রাতের ডিনারটা শেষ করা হয়। তারপরে আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, বাসে ঘুম দেই। এক ঘুমে আমরা সকাল ভোরে পৌঁছে যাই ঢাকায়। একজন মানুষের সুস্থ থাকার জন্য অবশ্যই ভ্রমণ করা প্রয়োজন। লাইফের এই রোমাঞ্চকর পার্টটা না জানাই থেকে যাবে যদি আপনি ঘুরতে না বের হন। সাজেক ভ্যালির মতো এমন আরও ট্যুর করতে চাই, এক্সপ্লোর করতে চাই পুরো দুনিয়াটাকে এবং শেয়ার করতে চাই আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সগুলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।